এই গ্রামে মানুষের বসতি খুবই কম। বহু বছর আগে এই গ্রামে অনেক পানির কষ্ট ছিল। পায়ে হেঁটে প্রতিদিন প্রায় 5 কিলো পথ হেঁটে নদী থেকে পানি আনতে হতো। তাই আস্তে আস্তে প্রায় অনেকেই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। তবে এখন আর সেই পানির কষ্টটা নেই। এখন গ্রামের বিভিন্ন জায়গায় কূপ নলকূপ তৈরি করা হয়েছে। এখন সব সময়ই পানি পাওয়া যায়। ঘড়িতে সময় এখন ভোর 5টা। আমি এখন বাড়ির বাহিরে বের হয়ে হাঁটছি স্টেশনের পথে। আমি অরবিন্দ ঘোষ। গত 2 দিন আগে অফিস ছুটি নিয়ে গ্রামে এসেছিলাম মায়ের কাছে। বাড়িতে আমার মা আর ছোট বোন রানী একা থাকে, তাই তো মাঝে মধ্যেই ছুটি পেলেই বাড়ি চলে আসি। তবে এবার এসেছিলাম বিশেষত মায়ের জন্য। মায়ের শরীরটা বেশ খারাপ কয়েকদিন যাবৎ, তাই ছোট বোন আসতে বলেছিল, কিন্তু 2 দিন ডাক্তার দেখিয়েও কোনো লাভ হলো না। অসুখে একটু কমেছে তো আবার বাড়ছে, এভাবেই দিনকাল চলছিল। কিন্তু কিছুই করবার নেই। কাল আমার ছুটি শেষ হয়েছে, আজ অফিসে হাজির হতেই হবে যে কোনোভাবে। তাই তো এত ভোরে বাড়ি থেকে বেরিয়েছি। সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছে অফিস শেষ করে আবার 2 দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরতে হবে। ছোট বোনটি মায়ের কাছে একা থাকতে ভীষণ ভয় পাচ্ছিল, তাই ওদের দুজনকে একা রেখে কাল শহরে যেতে পারিনি। কাল যদি যেতে পারতাম শহরে, আজ এত ভোরে বের হওয়া হতো না। পুরোটা পথ জুড়ে না আছে কোনো মানুষ আর না আছে কোনো বাড়িঘর। আমাদের বাড়ি থেকে স্টেশন প্রায় 2-2.5 কিলো পথ। এতটা পথ পায়ে হেঁটে যেতে বেশ বেগ পোহাতে হচ্ছে। যদি একটা গাড়ি পেতাম বেশ ভালোই হতো। গ্রামের মানুষগুলো সচরাচর বেশ সকাল সকাল ঘুম থেকে ওঠে, কিন্তু আজ কেমন যেন বাহিরে কেউ একটা নেই। পরিবেশটাও বেশ অন্যরকম। যদিও চাঁদের আলোয় সবকিছু বেশ স্পষ্ট দেখাচ্ছে, তারপরেও পরিবেশের এই নিস্তব্ধতা ভেতরে কেমন যেন ভয়ের সৃষ্টি করছে। কিরে অরবিন্দ, এত সকাল সকাল কোথায় চললি? পিছনে ফিরে দেখি আমার ছোটবেলার বন্ধু ভোদায়। আমি তাকে দেখে বেশ খুশি হলাম। তারপরে তাকে বললাম, এই তো অফিসে যাচ্ছি। তা তোর কি খবর? কেমন আছিস তুই? কি আর করব, হাট খোলার রাস্তায় ঘুরে বেড়াই আর মানুষদের ভয় দেখাই। তার এমন মশকরা কথায় আমি হেসে ফেললাম। তা বেশ বলেছিস। আমি কিন্তু আচমকা তোর আওয়াজ শুনে বেশ ভয়ও পেয়েছিলাম। বাড়িতে কবে এসেছিলি? একবার তো বন্ধুর খবরটাও নিলি না, বেঁচে আছি না মরে গেছি। সরি রে বন্ধু, আসলে মা ভীষণ অসুস্থ, তাই তো ভীষণ ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তবে আজ ছুটি নিয়ে আবার বাড়ি ফিরে আসব, আর তোর সাথে আড্ডাও দেওয়া যাবে। ঠিক আছে, যা। তবে আজই ফিরে আসবি, কিন্তু মনে রাখিস আজ ফিরতেই হবে তোকে। কথাটি বলেই ভোদায় হাটখলার দিকে চলে গেল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। বেশি দেরি করলে আবার ট্রেন মিস করে ফেলব যে। ভোদায় নামেও ভোদাই, আবার কাজেও ভোদাই। বেশ সহজ সরল ছেলে। ছোটবেলায় একই স্কুলে পড়েছি আমরা দুজন। প্রাইমারি শেষ করেই আমি শহরে বেশ ভালো একটা স্কুলে চান্স পাই, আর ভোদাই তখন থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে তার বাবার জমিতে চাষাবাদ করে। এরপর থেকে ব্যস্ততায় ছেলেটির সাথে আর দেখাও করা হয়নি। টিকিট মাস্টারের কাছ থেকে টিকিট সংগ্রহ করে স্টেশনে থাকা একটি বেঞ্চে গিয়ে বসলাম। ট্রেন আসতে আরও প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আশেপাশে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না।
পুরো স্টেশন জুড়ে মনে হয় আমি আর টিকিট মাস্টার ছাড়া আর কেউই নেই। কেউ থাকবেই বা কেন? ছোট্ট একটা স্টেশন, শুধুমাত্র এই গ্রামের জন্যই করা। আমাদের গ্রামটি ছেড়ে গেলে শুধু জঙ্গল আর বড় বড় বন ছাড়া আর কোনো মানুষের বসতি নেই। যাকে, প্রায় সকাল হতে চলেছে, তবু স্টেশনে জ্বালানো বাতি মিটমিট করে এখনও জ্বলছে। বেঞ্চে বসতেই একটি কথা মনে পড়ল। কথাটি মনে পড়তেই আমার শরীরটায় যেন কাঁটা দিয়ে উঠল। আমার মনে পড়ল, মা আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল বোধহয় নাকি কারেন্টের শক খেয়ে মারা গিয়েছে। আমার কাছে যেন সব কিছু গুলিয়ে যাচ্ছিল। বোধহয় যদি মারা গিয়ে থাকে তাহলে আমি একটু আগে কার সাথে কথা বললাম? না না, আমার স্পষ্ট মনে আছে, আমি তো বোধহয়ের সাথেই কথা বলেছি। তাহলে হয়তো মা ভুল শুনেছে। না, মা এমনটা ভুল কিভাবে করতে পারে, যেখানে মা বোধহয়কে খুব ভালো করেই চেনে। আমার ভাবনা ভেদ করে জোরে হর্ন বাজিয়ে স্টেশনে ট্রেনটি ঢুকে পড়ল। আমি আমার ভাবনাকে পাত্তা না দিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছুটে চলল শহরের উদ্দেশ্যে। সারাদিন অফিসে কাজ করে আবারও দুদিন ছুটি নিয়ে বিকেল 5টার দিকে আমি অফিস থেকে বেরোলাম। রিক্সা করে স্টেশনে পৌঁছাতে আমার প্রায় 30 মিনিট সময় লাগলো। স্টেশনে এসে আমি নড়াইখালির টিকিট কাটলাম। তারপরে আবারও স্টেশনের বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। ট্রেনের জার্নির এই একটাই বড় সমস্যা, স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় প্রচুর। বেশ বিরক্তি নিয়ে বসে পড়লাম। আমার সন্ধে 6টায় ট্রেন। এখন সময়ও ঠিক 6টা, কিন্তু স্টেশনে কোনো ট্রেন নেই। আমার বারবার চিন্তা হচ্ছিল বাড়ির জন্য। জানি না বাড়িতে মা আর ছোট বোনটা একা একা কি করছে। যদি ট্রেন আসতে আরো দেরি করে তাহলে তো বাড়ি পৌঁছাতে আমার প্রায় রাত 10টা বেজে যাবে। আমি নিশ্চিত এত রাতে আমি স্টেশনে কোনো গাড়িও পাবো না। তার মানে আবারও পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে। যতটা সময় পার হচ্ছিল মনের ভেতরটায় কেমন জানি ভীষণ ভয় কাজ করছিল। এমনটা এর আগে কখনোই অনুভব হয়নি। আর বারবার কেমন জানি ভোদাইয়ের সেই কথাগুলো মনে পড়ছিল। মনে রাখিস, আজ ফিরতেই হবে। কথাটি কানে বারবার বেজে উঠছিল। জানি না কেন আমার মন বারবার বলছিল ভোদাই আমার জন্য হাটখোলায় অপেক্ষা করবে। ছোটবেলায় আমরা দিনের বেশিরভাগ সময় হাটখোলায় খেলাধুলা করেছি। এসব ভাবতে ভাবতে স্টেশনের ঘড়িতে তাকিয়ে দেখি ঘড়িতে বাজে এখন 6:30। কি আজব, কখন থেকে অপেক্ষা করে বসে আছি, এখনো ট্রেনের পাত্তাই নেই। এতক্ষণে মাত্র 30 মিনিট হয়েছে। কেউ ঠিকই বলেছিল, অপেক্ষার সময় যেন কাটতেই চায় না। প্রায় 7টা নাগাদ ট্রেন জোরে হর্ন বাজিয়ে জানিয়ে দিল তার উপস্থিতি। আমি আর এক মুহূর্ত দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। রাত প্রায় 10:30 নাগাদ ট্রেন এসে পৌঁছালো নড়াইখালি স্টেশনে। ট্রেন থেকে নেমেই চারপাশে তাকালাম। যা ভেবেছিলাম তাই। আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই, আর তার সাথে কোনো মানুষজনকেও দেখতে পাচ্ছি না। আমি আর দেরি না করে সোজা পা চালিয়ে হাঁটতে লাগলাম। আজ রাতটা কেমন যেন বেশ ভারী ভারী লাগছে। মনের মধ্যে এক
অজানা ভয় তেড়ে বেড়াচ্ছে। জ্যোৎস্নার রাত, চারিপাশটা বেশ ভালো করেই দেখা যাচ্ছিল। কি শুনশান রাস্তার মধ্যে আমি একা হাঁটছি, এটা ভেবে আমার ভয় করছিল ভীষণ। নিজের পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত নিজের কানে এসে বারবার বাড়ি খাচ্ছিল। বেশ খানিকটা পথ হাঁটার পরে হঠাৎ পেছন থেকে একটি আওয়াজ কানে ভেসে আসলো। আওয়াজটি শুনে বুঝতে পারলাম এটি গরুর গলার ঘণ্টার আওয়াজ। আমি পিছনে ফিরে দেখলাম, যা ভেবেছিলাম তাই, একটি গরুর গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আমি সাইডে দাঁড়িয়ে রইলাম গাড়িটায় ওঠার জন্য। গাড়িটি আমার কাছে এগোতেই বুঝতে পারলাম গাড়িতে আরো দুজন বসে আছে, কিন্তু সবগুলো মানুষের চেহারা কেমন যেন ফ্যাকাশে লাগছে, আর সবাই অদ্ভুত দৃষ্টিতে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। তবে যাই হোক, আমি গাড়িতে তো উঠবই, কেননা এতটা পথ হেঁটে যাবার মতো আমার আর শক্তি নেই। গাড়িটা আমাকে ছাড়িয়ে যাবে এমন সময় আমি গাড়িটা থামানোর জন্য ডাকলাম, এই যে দাদা, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন, তার গাড়িতে নিয়ে চলুন না। আমার কথা শুনে গাড়িটি থামল, কিন্তু কেউ আমার দিকে একবারও তাকালো না বা কথারও কোনো উত্তর দিল না। ভেতরে কেমন যেন খচখচ করছিল। তবু হাঁটার ভয়ে গাড়িতে উঠতে যাব এমন সময় পিছন থেকে কেউ একজন আমার হাতটি টেনে ধরল। আমি পিছনে ফিরেই দেখি ভোদাই। ভোদাই আমাকে বলল, জানিস না এটা তোর জন্য নয়, এটা মরণ গাড়ি। এই গাড়িতে কেউ বসলে সে আর নামতে পারে না। অরবিন্দু, তুই যাস না ও গাড়িতে। ভোদাইয়ের কথা শেষ না হতেই আমি তাকে কিছু একটা বলতে যাব এমন সময় দেখি, কই ভোদাই কই? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, না কোনো গাড়ি, না ভোদাইকে। পুরোটা রাস্তা জুড়ে আমি একা দাঁড়িয়ে। আমি তো স্পষ্ট ভোদাইকেই দেখলাম। আর ভোদাই, সে গাড়িটা তো এখানেই ছিল, তাহলে সব কোথায় গেল? এসব কি হচ্ছে আমার সাথে? আমি আর সেখানে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে মাকে সব ঘটনা খুলে বলি। মায়ের কাছে জানতে পারি, বেশ কিছুদিন আগে সকালবেলা নড়াইখালি হাটে বিদ্যুতের খামারের কাছে ভোদাইয়ের লাশ পাওয়া গিয়েছে। সকলের ধারণা ভোদাই কারেন্টের শক খেয়ে মারা গিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছি ভোদাই কারেন্টের শক খেয়ে মারা যায়নি, তার সাথে অনেক খারাপ কিছু ঘটেছিল। হয়তো সে আমাকে কিছু একটা বলতেই এসেছিল, কিন্তু কোনো কারণে সে তার কথাটা আমাকে বলতে পারেনি। জনমানব শূন্য নদী, চারিদিকে কোথাও কেউ নেই, একদম নিস্তব্ধ পরিবেশ।